বৈষম্য দূর করে সবার টিকা প্রাপ্তি নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জোর। ডেঙ্গু আক্রান্তের ৪৯ ভাগে ২০ বছরের নিচে, জ্বর হওয়ার ৩ দিনের মধ্যেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। শাহজালাল বিমানবন্দরে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হতে পারে আজ। দিনে হবে ৩-৪ হাজার। শিক্ষক শিক্ষার্থীদের স্কুলে এসে করোনা আক্রান্তের তথ্য নেই, সংক্রমণের খবরে নেওয়া হচ্ছে ব্যবস্থা। টিকার জটিলতা ও অর্থ সংকটে বিদেশে ফিরতে পারছে না প্রায় ২ লাখ শ্রমিক, সরকারি সহায়তাও মিলছে না। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। জরুরি ভিত্তিতে বৈষম্য দূর করে সবার করোনা টিকার প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি আরও বলেন, লাখ লাখ মানুষকে টিকার বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এছাড়া প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে গঠনমূলক উদ্যোগও চেয়েছেন শেখ হাসিনা। ১৭ বারের মতো জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে সাধারণ পরিষদে এবারও বক্তব্য দেন মাতৃভাষা বাংলায়। প্রায় আধ ঘন্টার ভাষণে বাংলাদেশের অর্জন এবং অগ্রগতির চিত্র যেমন উঠে আসে, তেমনি গুরুত্ব পায় করোনা পরিস্থিতি। এ সময় ৬ দফা প্রস্তাবে করোনাকে অভিন্ন শত্রু উল্লেখ করে সবার জন্য টিকা নিশ্চিতের তাগিদ দেন শেখ হাসিনা। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। অবিলম্বে টিকা প্রযুক্তি হস্তান্তর টিকার সমতা নিশ্চিত করার একটি উপায় হতে পারে। এই সংকটকালে প্রবাসী শ্রমিকদের চাকরি নিশ্চিত করতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সংকটকালে অভিবাসী গ্রহণকারী দেশগুলোকে অভিবাসীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা এবং তাদের কর্মসংস্থান, স্বাস্থ্য এবং কল্যাণকে নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। গতবারের মতো এবারও রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে কথা বলেন শেখ হাসিনা। এর স্থায়ী সমাধানে আবারও মনোযোগ আকর্ষণ করেন বিশ্ব সম্প্রদায়ের। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারে, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমি, সেখানে তারা নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। এছাড়া করোনা মহামারী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে অনেক বেশি ক্ষতির মুখে ফেলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর শঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব কাটিয়ে ওঠা কঠিন হবে। ধনী ও শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং টেকসই অভিযোজনের জন্য অর্থায়ন ও প্রযুক্তি অবাধ হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পারমাণবিক এবং গণবিধ্বংসী অস্ত্র নির্মূলে উদ্যোগ নিতেও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউ ইয়র্কের লারগোটিয়া মেরিয়ট হোটেলে প্রবাসীদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন সহকর্মী এস এম সোলাইমান। সোলাইমান, প্রবাসীদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কি বলেছেন, আর সেখানে আজ আর কি কি কর্মসূচি থাকছে? আমি এখন আছি নিউ ইয়র্কের লাগোডিয়া মেরিয়ট হোটেলে, যেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা এখানে প্রধানমন্ত্রীর সম্মানে নাগরিক সম্বর্ধনার আয়োজন করেছেন। আপনি যেমনটা জানান যে প্রধানমন্ত্রী বলেছেন যে ওনার বক্তব্য আপনারা দেখছেন আমার পিছনে স্ক্রিনে ওনার বক্তব্য দেখানো হচ্ছে। উনি
সেই লটো প্যালেস হোটেল থেকে তিনি সরাসরি এখানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং তিনি প্রথমে বলেছেন যে আমি এই 17বার এর আগে যতবারে এসেছি প্রতিবারই আমার প্রবাসীদের সাথে সরাসরি আমি মিটিং করেছি, সরাসরি তাদের সুখ দুঃখ শুনেছি, পাশাপাশি বসেছি, কিন্তু এবারে বিশ্ব পরিস্থিতি করোনা পরিস্থিতির কারণে এবার সরাসরি বসতে পারেনি। সেটা আমার জন্য, সবার জন্য কষ্টের, আমার জন্য কষ্টের। তবে তিনি সবাইকে কাউকে নিরাশ করেননি, তবুও তিনি ভার্চুয়ালি সবার জন্য সাথে বক্তব্য রাখছেন এবং তিনি বক্তব্যের শুরুতেই তিনি বাংলাদেশের উন্নয়ন এবং তিনি বলেছেন জাতির পিতার উন্নয়ন নীতি অনুসরণ করেই তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বাংলাদেশ উন্নয়ন করে যাচ্ছেন, যেটা অন্যান্য সরকার তথা বিএনপি সরকার করেনি। তারা এমন দীর্ঘমেয়াদী উন্নয়ন করেনি, তারা শুধু নিজের উন্নয়ন করেছে। এবং তিনি এখানকার প্রবাসীদের জন্য কি তার সরকার কি করেছে, দেশের উন্নয়নে কি করেছে, এই সব বিষয়ে তিনি বক্তব্য রাখছেন। আপনি দেখছেন যে এখনো ওনার বক্তব্য চলছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সপ্তাহব্যাপী জাতিসংঘের এই সফরের নিউ ইয়র্কে আজকে ওনার শেষ দিন। আগামীকাল তিনি ফিরে যাবেন। তিনি যাচ্ছেন ওয়াশিংটন ডিসিতে এবং সেখানে তিনি ওনার রাষ্ট্রীয় এবং আরো কিছু কূটনৈতিক প্রোগ্রাম রয়েছে। তারপরে তিনি 1 অক্টোবর 1 তারিখ তিনি দেশে ফিরে যাবেন। আমরা আসলে এখনো প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছি। এরপরে উনি সর্বশেষ পর্যন্ত কি বলেন এবং এই বক্তব্যের পরে তিনি এখানকার যুক্তরাষ্ট্রে প্রবাসী সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের সাথে তিনি এখানে ভার্চুয়ালি কথা বলবেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন নেবেন বলে আমাদেরকে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডক্টর আব্দুস সুবহান গোলাপ জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন সহকর্মী SM সোলাইমান। ডেঙ্গু আক্রান্তের 49%ই 20 বছরের নিচে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রোগী কিছুটা কমলেও নতুন ধরনের কারণে প্লাটিলেট দ্রুত কমায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। শিশুরা বেশি আক্রান্ত হওয়ায় অভিভাবকদের বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন জ্বর হওয়ার 3 দিনের মধ্যেই ডেঙ্গু পরীক্ষা করা উচিত। আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 7,698 জন। চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত 6,349 জন। ডেঙ্গুর নতুন ধরনের রোগী শক সিন্ড্রোমে চলে যায়। দ্রুত রক্তক্ষরণ ও শরীরে পানিশূন্যতার কারণে অচেতন হয়ে পড়ে। এতে বিপদ দেখছেন চিকিৎসকরা। শকটা বেশি হচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, পালস ভলিউম লো হয়ে যাচ্ছে, এইভাবে শকে যাচ্ছে, কিন্তু বোঝাও যাচ্ছে না। এই জন্য এটা বেশি অতিরিক্ত বিপজ্জনক। চতুর্থ এবং পঞ্চম দিনটাকে আমরা বলছি যে কমপ্লিকেটেড স্টেজ ডেঙ্গুর, এবং এই চতুর্থ পঞ্চম দিনে আমাদের যে ইন্টারনাল ব্লিডিংটা হয়, যেটা প্লাজমা লিকেজ বলি আমরা, সেখান থেকেই বাচ্চাগুলো খারাপ হয়ে পড়ে এবং শকে চলে যায়। এবং অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট হয়, যার ফুসফুসে পানি আসার ফলে বা পেটে পানি আসার ফলে অ্যাসাইটিস হয়। ঢাকা শিশু হাসপাতাল, সেন্ট্রাল, মিডফোর্ড, ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালের তথ্য বলছে আক্রান্তদের 27% বয়স 1 থেকে 10 বছর। তাই শিশুদের প্রতি অভিভাবকদের বাড়তি যত্ন নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কিন্তু প্রথম 3 দিনের মাথায় ডেঙ্গু পরীক্ষাটা করে ফেলা উচিত এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। বাজারে যে ফার্মেসিতে দোকানে গিয়ে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে ফার্মেসির দোকানের ওষুধ না খাওয়ানোই ভালো, বিশেষ করে অ্যান্টিবায়োটিকটা। অত্যন্ত টক্সিক থাকতেছে, রেস্টলেস থাকতেছে, বাচ্চারা খুব হাসপাস করে যাচ্ছে, কান্না করছে বেশি। তারপরে হচ্ছে আপনার রক্তক্ষরণও হচ্ছে কিছু কিছু সময়ে। শিশুদেরকে সেফ রাখার জন্য ওদেরকে ফুল হাতা কাপড় চোপড় পরাবে বাবা মারা, এবং সবসময় দিনের বেলা কিন্তু এই মশাটা কামড়ায়, সবসময় কিন্তু মশারি খাটিয়ে রাখবে। আগস্টে ডেঙ্গুতে মারা যায় 34 জন, আর এ মাসে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। এবছরে মোট মৃত্যু 59 জনের। চলতি মাসে ডেঙ্গু কিছুটা কমলেও নভেম্বর পর্যন্ত এর প্রকোপ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগের প্রকোপ। গত 1 মাসে ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত 1,500-এর বেশি মানুষ। মোট রোগী 5.5% ঢাকার বাইরের। রাজধানীর বাইরে ডেঙ্গু আক্রান্তের এই হার আশঙ্কাজনক বলছেন চিকিৎসকেরা। বেশিরভাগ রোগী চিকিৎসকের পরামর্শ ছাড়া চিকিৎসা নেয়, বাড়ছে ঝুঁকিও। এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ছাড়িয়েছে 16,000। প্রতিদিনের পরিসংখ্যান জানান দিচ্ছে এই রোগের প্রকোপ থাকবে সামনের মাসেও। 2019 সালের পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এবার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 1 মাসে 8,500 ডেঙ্গু আক্রান্তের বিপরীতে রাজধানীর বাইরের রোগী 1,500-এর বেশি। স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসা না পাওয়ায় অনেকেই হচ্ছেন ঢাকামুখী। ফরিদপুরের রক্ত টেস্ট করার পরে তার ওখানকার যে কর্তব্যরত চিকিৎসক যারা আছে এরা বললো যে ওখানে প্লাটিলেটের যে রক্ত যে ট্রান্সফরমেশন ব্যবস্থাটা ওখানে নেই। রুগীটা মারা যাবে, রুগীর অবস্থা অনেক খারাপ, ডেঙ্গু থেকে অনেক সমস্যা দেখা দিছে। এই কথা কওয়ার পরে ঢাকা মেডিকেল তাড়াতাড়ি নিয়ে যান। ডেঙ্গু আক্রান্ত রোগীদের অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিচ্ছেন স্যালাইন, যার কারণে বাড়ছে মৃত্যু ঝুঁকি। বাসায় বসে স্যালাইন দেব, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে চিকিৎসা নেব, এই সুযোগ নাই। শুরুর দিকে পানি শূন্যতা হয়, পরের দিকে গিয়ে ওই পানিগুলো আবার যখন ফ্লুইড লিকেজগুলো আবার রিকভারি হয়, পানিগুলো ব্লাডে চলে আসে, পাশাপাশি বাইরে থেকে যখন ফ্লুইড দেওয়া হয় তখন হচ্ছে ফ্লুইড ওভারলোড হয়। জ্বর হলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। ডেঙ্গু আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ওষুধ গ্রহণ ও অন্যান্য ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমানবন্দরে পিসিআর ল্যাবে আজ থেকে করোনা পরীক্ষা করাতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। প্রতিদিন 3 থেকে 4,000 মানুষ এই ল্যাবে করোনা পরীক্ষা করাতে পারবে বলে জানান তিনি। শুক্রবার শাহজালাল বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানোর কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা জানান মন্ত্রী। প্রবাসীদের করোনা পরীক্ষায় ভোগান্তি কমাতে সবগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানোর বিষয়টি জাতীয় সংসদে আলোচনায় আসার পর তা বাস্তবায়নে উদ্যোগ নেয় সরকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 6টি ল্যাবে মোট 12টি মেশিন বসানোর কাজ চলছে পুরো দমে। শুক্রবার কাজের অগ্রগতি দেখতে বিমানবন্দরে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তিনি জানান, পিসিআর ল্যাব বসানোর কাজ দ্রুত এগোচ্ছে। শনিবারের মধ্যেই করোনা পরীক্ষা শুরু হতে পারে। উদ্যোক্তারা যারা আছেন 6 জন, ওনারা কিন্তু আজকে রাত্রে রেডি হয়ে যাবে, এটা ওনারা কনফার্ম করেছেন। আমার সাথে আছেন, এখানে 2 জন আছেন। এই কনফার্মেশনের উপরেই আমি কিন্তু বলতে পারি যে ইনশাল্লাহ কালকে যদি ফ্লাইট অ্যাভেলেবল হয়, আমরা আশা করি প্যাসেঞ্জার যাওয়া আরম্ভ হবে। বিমানবন্দরে করোনা পরীক্ষার মান নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নজরদারি করতে বলা হবে, জানান মন্ত্রী। যদি কোনো গাফলতি বা কোনো রং যদি হয়, তাহলে ওখানে কিন্তু ছাড় দেওয়ার কিন্তু কোনো স্কোপ থাকবে না। ইউএইতে গ্রহণযোগ্যতা যেটা আছে, ওনারা যেটা অ্যাকসেপ্ট করবে এটাই আমরা করব। বিকজ আমাদের কিন্তু দরকার নাই, দরকার তো ইউএই গভর্নমেন্টের। তো ওনারা যেভাবে বলবে ওইভাবে আমরা করব। অ্যান্ড আই থিঙ্ক সেই হিসাবেই আমাদের লক্ষ্যটা থাকা উচিত। লক্ষ্য মেন হলো যে আমার ওয়ার্কাররা যাক। এদিকে বিমানবন্দরে করোনা পরীক্ষার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। বিমানবন্দরে পিসিআর ল্যাব হলে আমাদের অনেকটাই সুবিধা হইব, আমাদের হয়রানি হওয়া লাগবে না, চিন্তা কম থাকবো। সরকারি ভাবে হইলে এটা টেনশন কম থাকবো। আর ওইখানে তো দেখা যায় টাকা দিতে হয়, ইয়ার পর আবার ভোগান্তি দেখা যায়, অনেক সময় আয় না, অনেক সময় আয় রিপোর্ট। বিমানবন্দরে দ্রুত পরীক্ষার জন্য র্যাপিড পিসিআর এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে 13 শিক্ষার্থী ও 6 শিক্ষক করোনা আক্রান্ত। তবে তারা স্কুলে এসেই সংক্রমণের শিকার হয়েছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী। বলছেন, যেখান থেকেই সংক্রমণের খবর আসছে সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোদেলা মানিকগঞ্জের বেউথা এলাকার বশির উদ্দিনের মেয়ে 3 দিন জ্বর ও শ্বাসকষ্টে ভুগে বুধবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনার পথে মৃত্যু হয় তার। পরে তার স্কুলের সবার করোনা পরীক্ষার ফলই আসে নেগেটিভ। ঠাকুরগাঁওয়ের বাহাদুরপাড়া স্কুলের 4র্থ ও 5ম শ্রেণীর 5 শিক্ষার্থী সহ 13 শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে বন্ধ করে দেওয়া হয় পাঠদান। পরে সেখানকার কয়েকটি স্কুলের 6 শিক্ষকের করোনা শনাক্ত হয়। বাহাদুরপাড়া যেটা, ওটা আপাতত 4 and 5 বন্ধ থাকবে। যারা আক্রান্ত মনে হয়েছে আমাদের কাছে, তাদের টেস্ট আজকে করানো হয়েছে। সর্বশেষ এগুলো আপাতত বন্ধ থাকবে, কারণ তারা তো ক্লাস করেছে। এদিকে চট্টগ্রামের সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপমন্ত্রী জানান, স্কুলে এসে শিক্ষার্থীর করোনা আক্রান্ত হওয়ার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে, এটার কোনো সত্যতা বা প্রমাণ এখন পর্যন্ত নেই। যে তারা স্কুলে না গেলেও তো অন্যান্য জায়গায় আত্মীয় স্বজনের বাসায়, বিনোদনের জায়গায় সবখানে যাচ্ছিলেন। তো সুনির্দিষ্ট কিছু জায়গায় আমরা দেখেছি এটা হয়েছে, আমরা কিন্তু প্রিকশনারি ব্যবস্থা নিয়েছি। তবে যেখানে শিক্ষার্থীর করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে
সেখানেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষা উপমন্ত্রী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কারাগার থেকে মুক্তির পর প্রীতিলতা ছবির মাধ্যমে আবার কাজে ফিরছেন চিত্রনায়িকা পরিমণি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে এফডিসিতে সংবাদ সম্মেলনে আসেন তিনি। জানান, চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন প্রীতিলতা চরিত্রটি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আত্মাহুতি দেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মুক্তিকামী মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে তার আত্মত্যাগ। প্রীতিলতাকে নিয়ে গত বছর চলচ্চিত্র নির্মাণ শুরু করেন পরিচালক রাশিদ পলাশ। এরই মধ্যে ছবির ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে। তবে ৪ আগস্ট গ্রেপ্তার হন ছবির মূল চরিত্রে অভিনয় করা চিত্রনায়িকা পরিমণি। মাদক মামলায় কারাগারেও যেতে হয় তাকে, পরে জামিনে মুক্তি পান। মুক্তির পর প্রীতিলতা ছবির মধ্য দিয়েই অভিনয়ে ফিরেছেন পরিমণি। প্রীতিলতাকে ব্যাখ্যা করার জন্যই তো আসলে আমাদের এই জার্নিটা। এটা তো আসলে মাইক সামনে নিলাম, ক্যামেরা সামনে আসলো, তারপর এক্সপ্লেন করার কিছু নেই। আমরা একটা সিনেমা বানাচ্ছি এবং আমি প্রীতিলতা ক্যারেক্টারটা প্লে করছি, কতটুকু করছি সেটার জন্য শুধুই আমি বলবো, সবাইকে অনুরোধ করব আমাদের এই জার্নিটার সাথে থাকুন। অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাতে চাই। পরিচালক জানিয়েছেন, ছবিটিতে প্রীতিলতার সংগ্রাম, জীবন আদর্শ, সাহসিকতার চিত্র তুলে ধরা হবে। প্রীতিলতা নিয়ে আসলে ফিল্ম বানানোর কিছু নেই, প্রীতিলতার জীবনটা একটা ফিল্ম, আমরা ওটাকেই চিত্রায়িত করার চেষ্টা করছি। আমরা এর জন্য, যেহেতু এটা একটা ঐতিহাসিক চলচ্চিত্র, এই জন্য আমাদের অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন ছিল। আমরা আমাদের সব ধরনের প্রস্তুতি প্রপার ওয়েতে নেওয়ার চেষ্টা করছি। আগামী বছরের মাঝামাঝি প্রীতিলতা ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরে পদ্মা নদী তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লকে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে বিলীন হয়ে গেছে সিসি ব্লকে প্রায় ১০০ মিটার অংশ। এ নিয়ে গত কয়েকদিন ধরে আতঙ্কে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে চেষ্টা করছে। তবে গ্রামবাসীর দাবি, স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। সোমবার হঠাৎ করে ভাঙতে শুরু করে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের পদ্মা নদী তীর সংরক্ষণ বাঁধ। এরপর দফায় দফায় ভাঙনে গত কয়েকদিনে বিলীন হয়েছে প্রায় ১০০ মিটার অংশ। শহররক্ষা বাঁধে এমন ভাঙনে আতঙ্কে স্থানীয়রা। তারা বলছেন, প্রতি বছরই বাঁধের কোনো না কোনো অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়, তখনই তোড়জোড় চলে বাঁধ মেরামতের। আজকে ৪ দিন ধরে ভাঙতেছে, খুব ভাঙা তালই আছে, ফিরতেছে না। বাঁধ যদি নতুন না দেওয়া হয় তাহলে হাজার হাজার বাড়ি ঘর সব নদীতে চলে যাবে এবং সিএমবি ঘাটের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। শহররক্ষার বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটা শহর সহকারে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙনের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এক্সেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তারপরে এসডিএসও সবাই এসে মাঠে দেখি বাঁধ যাতে না ভাঙে, এই কারণে স্বাভাবিকভাবে বস্তায় ফেলাইতেছে। প্রায় ১২ বছর আগে ফরিদপুরে পদ্মা তীরে শহররক্ষা বাঁধ নির্মিত হয়। তবে এরপর থেকে প্রতি বর্ষা মৌসুমে এই বাঁধের বিভিন্ন অংশ ধসে পড়ার ঘটনা ঘটছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, কোন কোন এলাকা ভাঙনের কবলে রয়েছে? ভাঙন রোধে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? কিন্তু আবারও এই রাজবাড়ীতে নদী ভাঙন দেখা দিয়েছে। আমরা যে স্থানটাতে রয়েছে এটি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর সিলিমপুর এলাকাতে। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভবনটি, এই ভবনটি কিন্তু একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামেই পরিচিত। এই বিদ্যালয়টি কিন্তু একেবারেই নদীর পাড়ে অবস্থিত ছিল। গতকাল সকাল থেকেই কিন্তু নদী ভাঙন দেখা দেয় এবং ভাঙনের শুরু হওয়ার পর থেকে বিকেল ৪টার দিকে কিন্তু ভবনটির অর্ধেক অংশ কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই সঙ্গে এই ভবনের পাশেই আরেকটা টিন শেড ছিল, সেই টিন শেডটাও কিন্তু সরিয়ে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এছাড়াও আশপাশের যে বসতিগুলো রয়েছে তারাও কিন্তু বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। অনেকেই কিন্তু তাদের বসত ভিটা অন্যত্র সরিয়ে নিচ্ছে এই নদী ভাঙনের কারণে। তবে আমরা দেখতে পেয়েছি যে ভাঙনের পর থেকেই কিন্তু পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধের জন্য চেষ্টা করছে। আর
এই যে দফায় দফায় ভাঙন, এটা কিন্তু 2018 সালের 376 কোটি টাকার নদীর তীর সংরক্ষণ প্রকল্পের যে কাজ চলছিল সেই চলমান কাজ থেকেই কিন্তু দফায় দফায় ভাঙন হচ্ছে এবং এই দফায় দফায় ভাঙনের কারণে কিন্তু এখন পর্যন্ত প্রায় 500 মিটার এলাকা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান সহ বসত বাড়ি। স্থানীয়রা যেটা বলছেন যে ভাঙন রোধে আসলে স্থায়ী কোনো পদক্ষেপ না নিলে পরে যে বসতিগুলোও কিন্তু যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা সব রকম চেষ্টা করছে এই ভাঙন রোধের জন্য। আমরা গতকালকে এই স্কুলটাতে কিন্তু সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছিলেন, স্থানীয় ইউপি সদস্যরা এসেছিলেন। তারা যেটা বলছেন যে যেহেতু ভাঙনের কারণে বিদ্যালয়টি নদীগর্ভে চলে গিয়েছে, সেক্ষেত্রে এখান থেকে 100 মিটার দূরে কিন্তু একটা অস্থায়ী বিদ্যালয় তৈরি করা হবে। তো সবকিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত বলতে পারি যে ভাঙনটা কিন্তু অব্যাহত রয়েছে, সেই সাথে এই এলাকার শতাধিক বাড়িঘরও কিন্তু বেশ ঝুঁকির মধ্যে রয়েছে। রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই খবরটি আমরা নিউ ইয়র্কের লারগোরিয়া মেরিয়ট হোটেলে প্রবাসীদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এস.এম. সোলাইমান। প্রবাসীদের আয়োজিত যে সংবর্ধনার খবরটি আপনি আমাদেরকে সংবাদের শুরুতে জানাচ্ছিলেন, প্রধানমন্ত্রী আর কি বলেছেন আমরা দর্শকদের সেটি জানাতে চাই। আর আজকে সেখানে আর কি কর্মসূচি রয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এখনো চলছে। তিনি প্রবাসী নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের কাজ হচ্ছে বিদেশে ভাবমূর্তি, দেশে ভাবমূর্তি নষ্ট করা, আর দুঃখিত, আওয়ামী লীগের কাজ হচ্ছে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, আর বিএনপির কাজ হচ্ছে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। আর যেমনটা বলছিলাম যে তিনি বলেন যে বিএনপির অভিযোগ আমরা অবৈধ সরকার, আমরা বৈধ অবৈধ যাই হই, আমরা ডিজিটাল যুগের ব্যবস্থা করে দিয়েছি বলেই আজকে বিএনপি বিভিন্ন মিডিয়ায় আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিতে পেরেছে। তিনি বলছে আমরা অবৈধ সরকার না, অবৈধ সরকার ছিল বিএনপি এবং তারা জিয়াউর রহমান জোর করে ক্ষমতায় দখল করেছে, কিন্তু আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ একমাত্র বৈধ সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমি যদি আজকে লাগোরিয়া মেরিয়ট হোটেলে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সম্বর্ধনা একটু দেখাতে চাই। আমি এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই জনগণের উদ্দেশ্যে, প্রবাসী বাংলাদেশের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন এবং উনি ওনার জাতিসংঘের বক্তব্য সেই সফরের পূর্ণ যে সফলতা সেগুলো সবাইকে তিনি শোনাচ্ছেন এবং উনি ওনার আমি দেখাতে চাই যে আমি একটু দেখাতে চাই আপনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই আজকে লাগোরিয়া মেরিয়ট হোটেলের যে অনুষ্ঠান তিনি বক্তব্য রাখছেন, সেখানে বহু প্রবাসী বাংলাদেশে যোগ দিয়েছেন, কিন্তু এখানে সীমাবদ্ধতার কারণে যত মানুষ ভিতরে দেখছেন তার থেকে অনেক বেশি লোক বাইরে অবস্থান করছেন, কারণ এখানকার সিকিউরিটি এবং সীমাবদ্ধতার কারণে মাত্র 600 লোক এখানে যোগ দিয়েছেন, তার প্রায় আরো কয়েক হাজার লোক বাইরে অবস্থান করছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বহু প্রবাসী বাংলাদেশি এখানে যোগ দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো উনি ওনার বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং বক্তব্যের পরে তিনি এখানকার বিভিন্ন মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে তিনি কথা বলবেন এবং তাদের থেকে প্রশ্ন নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর আব্দুল সোবহান গোলাপ। আমরা আবারও পরবর্তী বুলেটিনে দেখাবো। ততক্ষণ পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস.এম. সোলাইমান। টাঙ্গাইল জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এছাড়া যথাসময়ে শেষ করতে পারেনি নির্মাণ কাজ। এতে ভবনটি উদ্বোধনে 5 মাস পরও তাতে কার্যক্রম শুরু করা যাচ্ছে না। টাঙ্গাইল জেলা শহরে 2019 সালের জুন মাসে শুরু হয় জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের নির্মাণ কাজ।
গত ১৩ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভবনের নির্মাণ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে, অথচ কাজের মেয়াদ শেষ হওয়ার পর ৯ মাস পেরিয়ে গেলেও নির্মাণ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সিটি বিল্ডার্স। একই সঙ্গে ভবনটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কাজে অনিয়মের অভিযোগ করেছে জেলা ত্রাণ অধিদপ্তর। টুকিটাকি প্লাস্টার বাদ আছে, হয়তো কোনাকানি ভেঙে গেছে, এগুলা কাজ করতেছে। এটা রিকভারি করা যায়। এটা দেখা যাচ্ছে যে ডিজি মহোদয় যখন আসছেন, উনি যদি উনি যেটা ধরছে সেটা ঠিক, আমরা ওটা রিকভারি করব, আমরা এটা ঠিক করতেছি। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, করোনা পরিস্থিতিতে জনবল সংকটে নির্ধারিত সময়ে নির্মাণ শেষ করা সম্ভব হয়নি। একটু প্রবলেম পাইছে, ওই যে আপনার রংটা মনে একটু করে দিতে হবে, আর ওই যে সুইচ একটা প্রবলেম পাইছে, ওটা একটু চেঞ্জ করে দিতে হচ্ছে, ওগুলো চেঞ্জ করে দিতেছে। ভবনটির কাজ যথাসময়ে দ্রুত শেষ করতে প্রকল্প পরিচালক ও ঠিকাদারকে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এই কাজগুলো যথাযথভাবে করার জন্য প্রকল্প পরিচালককে এবং ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এই কাজগুলো যথাযথভাবে স্পেসিফিকেশন অনুসারে সম্পন্ন না হলে তাদের বিল প্রদান করা হবে না মর্মে ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আমাদের সামনে ঘোষণা দিয়েছে। টাঙ্গাইলের জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের ভবন নির্মাণে ব্যয় ধরা হয় ১,৭৩,০০,০০০ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে ৯০ লাখ টাকা মূল্যের ৫৬০ গ্রাম আইস ও ইয়াবা জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির দাবি, জব্দ করা আইস এখন পর্যন্ত অধিদপ্তরের সবচেয়ে বড় চালান। ঢাকায় ৩৫০০ মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে জানিয়ে সংস্থাটি বলছে, তাদের ধরতে অভিযান চলছে। ভয়ঙ্কর মাদক আইস, প্রতিদিন এর ছোট বড় চালান ধরছে আইন শৃঙ্খলা বাহিনী। সবশেষ বুধবার রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ইয়াবা কারবারিরাই আনছে আইস, মূলত মিয়ানমার থেকে আসছে এই মাদক। আমাদের দেশি যে একটা গ্রুপ আছে জানেন, যে যারা বড় বড় চালান পাচার করে নিয়েছে, এদের সহযোগিতায়, রোহিঙ্গাদের সহযোগিতায়, মিয়ানমারের সদস্যদের সহযোগিতায় একদিকে নৌকা দিয়ে পার হয়ে আরেকদিকে গভীর সমুদ্রে হাত বদল হয়। আইসের ব্যবহারটাও ছড়িয়ে দেওয়ার জন্য ইয়াবা ব্যবসায়ী যারা মূল হোতা তারা চেষ্টা করছে আর কি। রাজধানীর অভিজাত এলাকায় পার্টির আড়ালে উচ্চবিত্ত পরিবারের শতাধিক তরুণ তরুণী মাদকের আখড়া গড়ে তুলেছে, যারা ডিলারের সঙ্গে মিলে আইস বিক্রি করছে। এর মধ্যে কয়েকজন বিদেশে লেখাপড়া করে। আসক্তি থেকেই তারা ব্যবসায় জড়িয়েছে বলছে অধিদপ্তর। যাদেরকে আমরা পাচ্ছি তাদেরকে দেখছি যে তারা খুব উচ্চবিত্ত কিংবা সচ্ছল পরিবারের মানুষ, হয় নিজে কোনো ব্যবসা করে বা ইনকাম আছে, অথবা বাবার অনেক টাকা পয়সা আছে, এই ধরনের পরিবারের সন্তানরাই সাধারণত আইস নিচ্ছে আর কি। এসব মাদক কারবারিদের আটকানো না গেলে ভয়ঙ্কর মাদক আইসও সারা দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন ও টিকার জটিলতা, অর্থ সংকট সহ নানা কারণে প্রবাসী কর্মস্থলে ফিরতে পারছেন না প্রায় ২ লাখ শ্রমিক। সরকারের নানা দপ্তরে ঘুরেও মিলছে না সহায়তা। এই অবস্থায় তাদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা সহ ঋণ সুবিধা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিশোরগঞ্জে সুজন ঋণ করে ২.৫ বছর আগে কুয়েত গিয়ে কাজ করছিলেন দোকানে। তবে গত বছরের শুরুতে চিকিৎসার জন্য ফিরতে হয় দেশে। এরপর লকডাউনে ফ্লাইট বন্ধ ও ভিসা জটিলতায় এখনও ফেরা হয়নি কর্মস্থলে। সংসার চালাতে রাজধানীর ফার্মগেটের ফুটপাতে বেচতে হচ্ছে লেবু। শোধ করতে পারছেন না ঋণও। 2020-এর এপ্রিল মাসে আমার ওই বায়োডাটা জমা দিয়েছি জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয়ে, এখন পর্যন্ত আমি কোনো ডাক পাই না। সুজনের মতো অর্থকষ্টে দিন কাটছে অনেক প্রবাসী কর্মীর। তাদের অভিযোগ, সরকারের নানা সংস্থায় গিয়েও মেলেনি কোনো সহায়তা। আমরা বহুত কষ্টে আছি। প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়েছিলাম, তো ওরা আমাকে কোনো পাত্তাই দেয়নি লোনের বিষয়ে। মানে আমার এই সামর্থ্য নাই যে আমি 2 লাখ টাকা দিতাম, দিয়ে আবার কাতার যাইতাম। এদিকে বিশ্লেষকরা জানাচ্ছেন, গত 1 বছরে দেশে ফিরেছেন 4,08,000 প্রবাসী কর্মী। লকডাউন, ভ্যাকসিন জটিলতা, অর্থ সংকট সহ নানা কারণে কাজে ফিরতে পারছেন না 2 লাখ।
তাদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা সহ ঋণ সুবিধা দেওয়ার পরামর্শ তাদের। প্রবাসী কল্যাণ ব্যাংকের যে সনাতনী উপায়ে তারা যে ঋণ সুবিধা দিয়ে থাকেন, সেই ধরনের ঋণ কার্যক্রম কিন্তু বিদেশে যাবার ক্ষেত্রে ঋণ সহায়তা আকারে দেওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করবার প্রয়োজন রয়েছে। তবে এসব শ্রমিকের চাহিদা অনুযায়ী কর্মসংস্থান, প্রশিক্ষণ ও ঋণ সুবিধা সহজ করতে প্রকল্প নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 427 কোটি টাকার সেই প্রকল্পে থাকছে 13,500 টাকার নগদ সহায়তা। যুব উন্নয়ন অধিদপ্তর আছে, সমাজ কল্যাণ অধিদপ্তর আছে, তারপর হচ্ছে আপনার মহিলা বিষয়ক অধিদপ্তর আছে। আমরা তাদের সাথে একটা এমইউ করব। কেউ আবার নতুন করে বিদেশে যেতে চাচ্ছে, তখন আমরা তাকে রেফার করতে পারি যে বিএমইটিতে অথবা টিটিসিতে। এই প্রকল্পের জন্য ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আগামী বছরের শুরুতে এটি বাস্তবায়ন হবে বলেও আশা করা হচ্ছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরও বিশ্বের একমাত্র জলদস্যু মুক্ত বন্দর হতে চলেছে চট্টগ্রাম বন্দর। গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদারে বিদেশি বাণিজ্যিক জাহাজে এখন পর্যন্ত ঘটেনি কোনো জলদস্যুতা। কোস্টগার্ড বলছে, বিদেশি জাহাজ মালিকদের আস্থা ফেরায় বাণিজ্যিক পরিধি বাড়বে বাংলাদেশের। তবে সক্ষমতা বাড়িয়ে বন্দরকে আরও নিরাপদ করতে চায় বাহিনীটি। চলতি বছরের 8 ফেব্রুয়ারি পিকে মারিনা জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে অভিযোগ আসে সবজিবাহী 3টি কাঠের নৌকা দিয়ে ডাকাতি চেষ্টার। পরে অভিযান চালিয়ে আটক করা হয় 9 ডাকাতকে। পরদিন এমভি মিয়া সাতু নামের আরেক জাহাজে জোর করে উঠে যায় ডাকাতরা। খবর পেয়ে তাদেরকে আটক ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। কয়েক বছর আগেও বিদেশি জাহাজ মালিকদের কাছে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙর ছিল আতঙ্কের নাম। দিনে দুপুরে ঘটত চুরি ডাকাতির মতো ঘটনা। চলতি বছর এখন পর্যন্ত জাহাজে ঘটেনি কোনো জলদস্যুতা। দস্যুতা পর্যবেক্ষণ ও প্রতিরোধের সংস্থা আইএমবি ও রিক্যাপের তথ্য মতে চলতি বছর সারা বিশ্বে বাণিজ্যিক জাহাজে জলদস্যুতার ঘটনা ঘটেছে 35টি, যেখানে বাংলাদেশে একটিও ঘটেনি। 2016 সালের পর থেকে জলদস্যুতা প্রতিরোধে বিশেষ জোর দেয় কোস্টগার্ড। আইএমবি ও রিক্যাপের তথ্য বলছে 2010 থেকে 15 পর্যন্ত 41টি ঘটনা ঘটেছিল, অথচ 2016 পর থেকে এ পর্যন্ত ঘটেছে মাত্র 13টি। জাহাজ 24 ঘন্টা ঘুরতে থাকে বহির্নোঙরে, আবার আমরা হাই স্পিড বোট রেখে দিয়েছি পতেঙ্গায় কুইক রেসপন্স করার জন্য, এবং পুরাটা আমরা সার্ভেলেন্স করি রেডারের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে। এই জিনিসগুলোর মাধ্যমে এটা শূন্যর দিকে চলে আসতেছে। জলদস্যুতার ঘটনাগুলোর ক্ষেত্রে 3টি দেশের জাহাজের ক্যাপ্টেনদের সম্পৃক্ততা পেয়েছে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ করেছে সংস্থাটি। মালয়েশিয়ার দক্ষিণে একটা, মালয়েশিয়ার উত্তর দিকে 2টা, এরকম 3টা দেশ আছে। এদের ক্যাপ্টেনরা এরকম আর কি, কারণ ওরা তো বারবার বাংলাদেশে আসে, ওরা বাংলাদেশে কোন হোটেলে কি আছে এই লেভেল পর্যন্ত জানে তারা, তো ওরা একটু করে আর কি। বাট আমরা স্ট্রিক্টলি মনিটর করলে এখন আপাতত পারতেছে না আর কি। অত্যাধুনিক জাহাজ ও স্পিডবোট যুক্ত করে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সমুদ্রকে নিরাপদ করতে দৃঢ় প্রতিজ্ঞ কোস্টগার্ড। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কিশোরগঞ্জের নিকলিতে ঘুরতে গিয়ে 2 পর্যটক হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ। নিখোঁজরা হলেন গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের আলমগীর ও কুমিল্লার লাকসাম উপজেলার রনি। পুলিশ জানায়, শুক্রবার বেলা 11টার দিকে নিকলি বেড়িবাঁধ থেকে 2টি ট্রলারে নিয়ে 60 জন পর্যটক হাওরে ঘুরতে যায়। পরে ঘোড়াদিয়া হাওরে গোসল করতে নামেন তারা। এ সময় পানিতে তলিয়ে যায় 2 জন। এই ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। লক্ষ্মীপুরে টেকনিশিয়ান পদ শূন্য থাকায় 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 6 মাসেও নতুন 4টি এক্স-রে মেশিন চালু হয়নি। এছাড়া 1 যুগেরও বেশি সময় পড়ে থাকায় অন্য 4 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অকেজো হয়েছে আরও 4টি মেশিন। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রোগীরা ক্ষোভ জানিয়েছেন। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2006 সালের 28 অক্টোবর 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। পরের বছরের জুন মাসে একটি নতুন এক্স-রে মেশিন দেয়া হয়, কিন্তু টেকনিশিয়ান না থাকায় সেটি আর চালু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পড়ে থাকায় অকেজো হয়ে যায় মেশিনটি। গত বছরের ডিসেম্বর মাসে আরও একটি এক্স-রে মেশিন আনা হয়, এটিও বাক্সের ভিতরে পড়ে থাকে প্রায় 10 মাস। একই চিত্র রামগতি, কমলনগর ও রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। এসব স্বাস্থ্য কমপ্লেক্সের আরও 6টি এক্স-রে মেশিন কোনো কাজে আসছে না। এ কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
বাধ্য হয়ে বাইরে থেকে বেশি টাকা এক্স রে করাতে হচ্ছে তাদের। এখানে আসার পরে এখানে এক্স রে নাই, আমি নিরাময় এক্স রে করছি, ওটা আমি ডাক্তারের দেখাইছি, ডাক্তার তারপরে তৎক্ষণাৎ আমার বলছে যে আপনি এটা চিকিৎসা করেন, চলে গেছে আমি ঢাকায়। এটা একটা চরম দুর্ভাগ্য যে এখানে এক্স রে মেশিন আছে কিন্তু টেকনিশিয়ান নাই, একইভাবে ইসিজির টেকনিশিয়ান আছে কিন্তু ইসিজি মেশিন নাই। এক্স রে মেশিন ইনটেক পড়ে আছে, পরপর 2টা মেশিন আসছে, 3টা মেশিন আসছে, কিন্তু মেশিনে আসে আমাদের এখানে কোনো টেকনিশিয়ান সরকার দিচ্ছে না। সিভিল সার্জন বলছেন টেকনিশিয়ান না থাকায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতি মাসে জনবল চেয়ে তালিকা পাঠানো হয় অধিদপ্তরে। 4 উপজেলার কোথাও এই পোস্টে লোক নাই, আর না থাকার জন্য আমার এই নতুন মেশিনগুলো আমরা সেইভাবে আর চালাতে পারতেছি না। আমরা প্রথমে মনে করেছিলাম যে আউটসোর্সিং থেকে লোক নিয়োগ দিয়ে তাদের মারফত এগুলো চালাবো। প্রতিদিন লক্ষ্মীপুরের 4 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত 2000 রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে 4 থেকে 500 রোগীর এক্স রে করার প্রয়োজন হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতের রাজধানী দিল্লির রোহিণী কোর্টে এজলাসে গুলিতে প্রাণ গেল মোস্ট ওয়ান্টেড আসামি জিতেন্দ্র গোগি সহ 3 জনের। এই ঘটনায় তার প্রতিপক্ষ ঢিল্লু গ্রুপ জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে দিল্লির খাস আদালতে এই সহিংসতার ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আদালত কক্ষে বিচারকের সামনেই চলছে গোলাগুলি। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে তা ঘটেছে দিল্লির রোহিণী কোর্টে। শুক্রবার আদালতের 207 নম্বর কক্ষে বিচারক গগনদীপ সিংহের এজলাসে চলছিল শুনানি। আদালতে হাজিরার জন্য আনা হয়েছিল দিল্লির মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী জিতেন্দ্র গোগিকে। তাকে লক্ষ্য করেই হঠাৎ গুলি, এতে ঘটনাস্থলেই মারা যান গোগি। পুলিশের বরাতে ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে আইনজীবীর পোশাকে এজলাসে আসে হামলাকারীরা। রাজধানীর খাস আদালতে এই ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। জবাবে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন দিল্লির পুলিশ প্রধান। দিল্লির গোগি টিল্লু গ্রুপের বিরোধ দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে তাদের সংঘাতে প্রাণ গেছে অন্তত 25 জনের। জিতেন্দ্র গোগিকে ধরতে 4 লক্ষ রুপির পুরস্কার ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। পুরস্কার ঘোষণা করেছিল হরিয়ানা পুলিশও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে প্রাণ গেছে 8,398 জনের। আক্রান্ত হয়েছে 4,97,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মারা গেছে 47,50,000। শনাক্ত হয়েছে 23,18,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে সবচেয়ে বেশি মারা গেছে 1,990 জন। দেশটিতে শনাক্ত হয়েছে 1,30,000। ব্রাজিলে সংক্রমণ প্রতিরোধে 12 বছর তার বেশি বয়সীদের টিকার আওতায় আনা হয়েছে। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 680 জনের। ফ্রান্সে শুরু হয়েছে বুস্টার ডোজের টিকাদান। দক্ষিণ কোরিয়ায় একদিনে রেকর্ড 2,434 জন সংক্রমিত হয়েছে। এদিকে শিগগিরই অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস থেকে লকডাউন তুলে নিতে যাচ্ছে। তবে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপে লা পালমায় আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত আরও ভয়াবহ হয়ে উঠেছে। তীব্রতা বাড়ায় দ্বীপ ত্যাগ করতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। গত রোববার থেকে শুরু হওয়া অগ্নুৎপাতে কয়েক হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 350-এরও বেশি ঘরবাড়ি লাভার স্রোতে ধ্বংস হয়ে গেছে। শুক্রবার আরও 3টি শহর থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়। ঘন ধোঁয়ায় ঢেকে গেছে দ্বীপের 4 কিলোমিটার জায়গা। বাতিল করা হয়েছে সমস্ত ফ্লাইট। 50 বছর আগে শেষ অগ্নুৎপাত হয় লা পালমায়। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত করে বলতে পারছে না কতদিন চলবে এই অগ্নুৎপাত। নতুন কোচ অস্কার ব্রুজনের হাত ধরে সাফের মঞ্চে সাফল্য পাওয়ার লক্ষ্য বাফুফের। চেমিডের সেরা বিকল্প এই স্প্যানিয়ার্ড, জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। সাফে সাফল্য আসলে খেলোয়াড়দের জন্য থাকছে অকল্পনীয় পুরস্কার। এদিকে এলিটা কিংসলের জাতীয় দলে খেলা নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। সাফল্য বয়ে আনলে মিলবে পুরস্কার। বড় আসরে কাজী সালাউদ্দিনের এমন প্রতিশ্রুতি নতুন নয়। তবে এবার ভিন্ন কৌশল বাফুফের সভাপতির। ফুটবলারদের উৎসাহিত করতে এবার চমক উপহার দিতে চান বাফুফে বস। আমি যতবারই অ্যানাউন্স করেছি ততবারই রেজাল্ট পাইনি। ওরা যদি চ্যাম্পিয়ন হয় ওরা আশা করবে না কি পাবে, আশাও স্বপ্নেও ভাববে না। আমি কিপ ইট হিয়ার। থ্যাংক ইউ। কোচ ইস্যুতে আলোচনা সমালোচনা হয়েছে অনেক। বাফুফে সভাপতির মনোযোগ ফুটবল উন্নয়নের। টানা ব্যর্থতায় পরিবর্তন জরুরি। সেজন্যই অস্কারকে দিয়ে সুদিন ফেরানোর চেষ্টা। সাফের আগে এমন পরিকল্পনা কতটা সঠিক?
Now he has gone to the team and he owns the team. That is the best thing. যেটা আগে আমি পিছনে আমি পাই নাই, ওন করার। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজও যেটা নিয়ে আলাপ করতেই পারবেন না, সেটা হলো ও A to Z সব বাংলাদেশের প্লেয়ার চিনে, বিকজ হি বাইস প্লেয়ার এন্ড হি সেলস প্লেয়ার। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলেকে খেলানোর ব্যাপারে চেষ্টা চালাচ্ছে বাফুফে। ফিফা এএফসির সবুজ সংকেতের অপেক্ষায় থাকলেও নাইজেরিয়ান স্ট্রাইকারকে পেতে বাড়তি চিন্তা নেই। এএফসি ফিফা কি করবে না করবে এটা আমি আপনাকে এর থেকে বলতে পারবো না। আমাদের যতখানি চেষ্টা করার উই আর ট্রাই করার জন্য। আর ও আসলে যে আমার অ্যাটাকিং চেঞ্জ হয়ে যাবে এটাও কারেক্ট না। এদিকে অনূর্ধ্ব 23 দলের দায়িত্ব যাচ্ছে দেশসেরা কোচ মারুফুল হকের হাতে। 2-1 দিনের মধ্যেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে বড় দলগুলো। বিকেল 5:30টায় হাই ভোল্টেজ ম্যাচে লড়বে চেলসি ও ম্যানচেস্টার সিটি। একই সময়ে ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের অতিথি অ্যাস্টন ভিলা। অন্যদিকে রাত 10:30টায় লিভারপুলের চ্যালেঞ্জ নেবে ব্রেন্টফোর্ড। লিগ কাপের বিরতি শেষে আবারও শুরু ইংলিশ প্রিমিয়ার লিগের আমেজ, যেখানে টেবিল টপার চেলসির অতিথি ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে রোমাঞ্চ ছড়াবে গেলবারের চ্যাম্পিয়ন্স লিগের 2 ফাইনালিস্টের দ্বৈরথ। শিরোপা হারের প্রতিশোধের সুযোগ ম্যান সিটির সামনে, তবে চেলসির রক্ষণ ভাঙার কঠিন পরীক্ষা সিটিজেনদের। টুখেলের অধীনে 24 ম্যাচের 15টিতে ক্লিনশিট দ্য ব্লুজের। চেলসির বিপক্ষে গার্দিওলার রেকর্ডও অস্বস্তির। লন্ডন জায়ান্টের বিপক্ষে 8 ম্যাচে হেরেছে তার দল। তবে চেলসির বিপক্ষে কেভিন ডি ব্রুইনার সাফল্যে কিছুটা নির্ভর থাকতে পারেন সিটি বস। সবশেষ 3 ম্যাচে সাবেক ক্লাবের জালে বল পাঠিয়েছেন বেলজিয়ান তারকা। এদিকে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বাধা অ্যাস্টন ভিলা। ক্যারাবাও কাপে ওয়েস্ট হ্যাম ম্যাচের ব্যর্থতা ভুলতে মরিয়া রেড ডেভিলস। আগের ম্যাচে স্কোয়াডে না থাকা দাহিয়া, রোনালদো, পগবা, ম্যাগুয়ের ও লুকশ ফিরছেন ভিলার বিপক্ষে। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের চ্যালেঞ্জ উঠতে থাকা লিভারপুল। যদিও 2 ম্যাচে 9 গোল করে অলরেডসকে অনেকটা সতর্কবার্তা দিয়ে রেখেছে ব্রেন্টফোর্ড, যার মধ্যে সবশেষ ম্যাচে ওল্ডহ্যামকে 7 গোলে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি সঙ্গী লন্ডনের ক্লাবটির। অন্যদিকে লা লিগায় আলাভেজের মাঠে খেলবে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষস্থানে ফিরতে জয়ের বিকল্প নেই সিমিওনের শিষ্যদের। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘদিন পর পর্যটকদের আনাগোনায় মুখর হতে শুরু করেছে শেরপুরের গারো পাহাড়। লেক ও পাহাড়ের সৌন্দর্যে অভিভূত দর্শনার্থীরা। গারো পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা বন্ধুর পথ পাহাড়ি অঞ্চলের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে। গোটা পাহাড় জুড়ে লতাপাতা আর ঘন সবুজ গাছ দেখে যে কারো প্রাণ জুড়িয়ে যায় মুহূর্তেই। ছিনাইগাতের পাহাড়গুলো ছোট হলেও সীমান্তের ওপারে মেঘালয়ের পাহাড় অনেক বড়। সাইড ভিউ টাওয়ারে উঠে সুন্দরভাবে দেখা যায়। মনোরম পরিবেশে গড়ে ওঠা গারো পাহাড়ের ঠিক মধ্যভাগে গজনী অবকাশ পিকনিক স্পট যেন সর্বক্ষণ প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে ডাকছে। এখানে এসে খুব ভালো লাগছে, পরিবারের সাথে থাকছি, মজা করছি, খাচ্ছি, বলে অনেক ভালো লাগছে। পাহাড়ি ঝর্ণাগুলোতে ছুটে চলেছে পানি। একাধিক লেক দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা। এমনই একটি লেকের নাম দেওয়া হয়েছে মায়াবী লেক। জায়গাটার নাম শুনে আসছে, জায়গাটা অনেক সুন্দর। চার পাহাড়ের মাঝে সুন্দর একটা লেক রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা সংক্রমণ কমায় সরকারি নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন পর স্বাস্থ্যবিধি মেনে অবকাশ কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে আমরা উপজেলা প্রশাসন দর্শনার্থীরা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে, মাস্ক পরিধান করে, সেই লক্ষ্যে আমরা তাদেরকে সচেতন করছি। জেলা প্রশাসনের উদ্যোগে নতুন করে পাহাড়ের বুক জুড়ে তৈরি হয়েছে সুদীর্ঘ ওয়াকওয়ে। পর্যটন বিকাশের যে সমূহ সম্ভাবনা রয়েছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে গারো পাহাড় একটু অপরূপ সৌন্দর্যে বিকশিত হয়েছে। সৌন্দর্যের এ লীলাভূমি দেশের পর্যটন শিল্পের বিকাশে অবদান রাখার পাশাপাশি যথেষ্ট কর্মসংস্থান তৈরির সুযোগ করে দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাই।